your privilege to address. No, but Tell it. আপনি তো আজ আমাদের মাঝে যে অতিথি উপস্থিত হয়েছে তাকে পরিচয় করিয়ে দেওয়ার কোনো অবকাশ নাই। আমরা সবাই তাকে চিনি, প্রতিনিয়ত আমরা টেলিভিশনে টক শোতে তাকে দেখে থাকি। তিনি একজন তরুণ উদীয়মান রাজনীতিবিদ, সৎ দক্ষ রাজনীতিবিদ। তিনি তার বক্তৃতায় সর্বদা সাহসী কথা, সত্য কথা বলে থাকেন। তিনি আর কেউ নয়, তিনি একজন জীবন্ত কিংবদন্তি, জনাব রাশেদ রহমান। লেটস ওয়েলকাম জনাব রাশেদ রহমান। And Honorable Gentleman Head of Bangladesh National Bank. It's a great privilege and honor again to be able to be present in front of you today. Thank you very much. আমাদের বাংলা ভাষা is a মায়ের ভাষা, কথা বলতে very much. আমি মনে করি যে যদি আপনারা এলাও করেন তাহলে কিছুটা বাংলা ইংরেজি মিলিয়ে আপনাদের সঙ্গে দুটো কথা আজকে বাংলাদেশ ও তরুণ সমাজ। তারুণ্যের সবচেয়ে বড় শক্তি, তারুণ্যের সবচেয়ে বড় উপহার এবং তারুণ্যের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে স্বপ্ন দেখতে পারে, স্বপ্ন দেখা। তাহলে আমাকে আজকে আপনাদের উপস্থিত আছে আপনাদের সামনে রেখে আজ থেকে প্রায় 1920 সাল, অলমোস্ট 100 বছর আগে আমরা ফিরে যেতে পারি। এই দেশে একজন বাঙালির জন্ম হয়েছিল, তিনি আপনাদের মধ্যে ছিলেন, যার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখাতে পারতেন এবং সবচেয়ে বড় তার তারুণ্যের শক্তি, তার অদম্য স্নেহাতে তিনি স্বপ্ন বাস্তবায়ন। এবং এই স্বপ্নটা ছিল যে অসহায় দুর্বল বাঙালি জাতিসত্তা মুক্ত হবে, স্বাধীন হবে, নিজের অধিকার বুঝে পাবে, বাজার সৃজন করবে, আলোকিত জীবনের অধিকার পাবে। আর তার জন্য তিনি 1971 সাল 26 মার্চ থেকে 16 ডিসেম্বর তার নেতৃত্বে বাংলাদেশের অগণিত তরুণ তরুণী দামাল সন্তানরা মিলে এক রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্যে স্বাধীন বাংলাদেশ, লাল সমুদ্রের বাংলাদেশ আন্দোলন করেছে। আর সেই দেশে তরুণের ভূমিকা থাকবে গৌণ, এটা কখনো মেনে নেওয়া যায় না। তাকে 1975 সালের 15 আগস্ট তারা গ্রহণ করবে। তাহলে এতদিনে এই বাঙালি বাংলাদেশ এমন এক পর্যায়ে যেখানে প্রতিটি পদে পদে তারুণ্যের জয় হয়। হতাশা হতো দূর, দারিদ্র থাকতো জাদুঘরে, এবং আমরা সত্যিকার অর্থে সহ্য করছে সমৃদ্ধ জাতি। কিন্তু
আন্তর্জাতিক আভ্যন্তরীণ চক্রান্তের কাছে আমাদের মুক্ত হওয়ার যে অভিযাত্রা তাকে বাধাগ্রস্ত করা, যার জন্য বাঙালির জাতির জনবন্ধুকে আমরা হারিয়ে এসেছি। আজকে তারই জননেত্রী শেখ হাসিনা তার বাবা দেখিয়ে দেওয়া পথ অনুসরণ করে বাংলাদেশকে এমন একটা এগিয়ে যাচ্ছেন যে তারুণ্যের হবে জয় জয়। অর্থাৎ আপনারা অনেকে জানবেন যে বাংলাদেশ আজকে সত্যিকার অর্থে একটা ডেমোক্রেটিক ডিভিডেন্ড এনজয় করছে। কথাটা মানে যে আমাদের মোট জনসংখ্যা, কর্মক্ষম জনসংখ্যা ৮০% মানুষ বিভক্ত, এবং এটা সবসময় থাকবে না, এই সুযোগ সবসময় থাকবে না। আমাদেরকে আজকে দিনে এমন প্রস্তুতি নিতে হবে যাতে আগামী দিনে এই ডেমোক্রেটিক ডিভিডেন্ডকে ব্যবহার করে বাংলাদেশ পৃথিবীর অন্যতম সমৃদ্ধ শক্তিশালী রাষ্ট্র রূপান্তরিত হবে। এবং সেই উদ্দেশ্যে আপনাদের কিছুটা অনুপ্রেরণা, কিছুটা আশা, কিছুটা উৎসাহ তৈরি করার উদ্দেশ্য নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস সাহেব, আমি প্রফেসর কলিমুল হাসান এবং আমাদের মেজর সালাম করেছেন, এবং সকলের নাম তাই ক্ষমা করবেন, সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এবং আমি মনে করি ওনাদের জন্য আমরা সকলে মিলে একটা সচেতন করতালি দিতে পারি। I hope you don't mind. আমরা তো রেজিমেন্টের মধ্যে দিয়ে নাই, আমার স্বাভাবিক কোনো প্রশিক্ষণ নেই, তাহলে ব্যাপারটা আমরা একটু স্পন্টেনিয়াস করে দিই। এই শুক্র ডিপেন্ড অন এ কমান্ড, যা আমরা সকলে একসাথে দাঁড়িয়ে দিই, তালে দিই, এটা অন্য সময় করা যেতে পারে। এখন আপনারা মনে করেন যে আপনাদের আরেক ভাই আপনাদের সাথে দাঁড়িয়ে আছে। Let's talk about the future, let's talk about the present, and also let's talk about the past to a certain extent. এবং যেখানে আপনাদের মনে ইচ্ছা হবে তালি দিবেন, না ইচ্ছা করলে তালি দিবেন, কোনো অসুবিধা নেই। বাট তালি দেওয়াটা একটা হৃদয়ের বেরিয়ে আসা, যেটা কোনো নির্দেশের উপর নির্ভর করা উচিত না। আমি আজকে আমার নিজের একটা ব্যক্তিগত ঘটনাকে এখানে বলতে চাই। আমি গতকালকে পর্যন্ত ইংল্যান্ডের লন্ডনে ছিলাম এবং আমার শরীরটা খুবই খারাপ ছিল। গতকালকে যে ফ্লাইট সেটা মিস করি, পরবর্তী ফ্লাইটটা নিলাম এবং সেই ফ্লাইটে সকালবেলা ৮টায় আজ ঢাকায় পৌঁছেছি। সরাসরি এয়ারপোর্ট থেকে ন্যাশনাল ডিফেন্স কলেজ সেখানে ক্যাপস্টোন কোর্স একটা কোর্স করানো হয়, সেই কোর্স করতে গেলাম। সেখানে কাজ শেষ হলো ২.৫ দিন, সেখান থেকে আপনাদের মাঝে এসে এখন আমরা এমন এক দেশ গড়ে তুলতে চাই, এমন এক রাষ্ট্র যেখানে আপনারা বলবেন, অর্থাৎ কারো রোগ ব্যাধি পরিশ্রান্তি হবে কম। আপনাদেরকে শক্তি দেওয়াই আমাদের অগ্রাধিকার, মূল এইকে সামনে আরেকটা জিনিস বলতে চাই যে জীবনে কোনো কিছু আসলে সহজে হয় না। আপনারা অনেকে পাঠ্য বই হয়তো রবার্ট ব্রুসের কথা শুনছেন। Bible says life is not a proposition of a rosy bed. এটা গোলাপ বিছানো কোনো বিছানো না, এটা কোন কারণে প্রত্যেকটা পদে পদে বাধা থাকে। কিন্তু আমাদের একটা স্পিরিট ডেভেলপ করতে হবে যে আমি যে লক্ষ্য স্থির করবো, যে উদ্দেশ্য স্থির করবো, তা হাসিল করার জন্য যত পরিশ্রমী করা লাগে, যত ত্যাগী স্বীকার করা লাগে, এটা আমরা করবো এবং সেই উদ্দেশ্যে আমরা পৌঁছাবো। এবং আজকে যারা বিএসসি তোমরা এসেছো, আমি তোমাদের উপরে স্পিরিট দেখি। আমার বাড়ি রংপুর, আই ভিজিটেড তোমাদের ভিজিওলজি অফিস রংপুরে, সেখানে কয়েকজন ছেলেমেয়ের সাথে আমার কথা হয়েছে এবং অ্যামেজিংলি এনাফ তারা বিএসসিতে জয়েন করার আগে তাদের যে লেভেল অফ কনফিডেন্স, আত্মবিশ্বাসের যে জায়গাটা, সেটা সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে গেছে বিএসসি যোগদান করার পরে। এবং আমরা বিশ্বাস করি যদি আমাদের সকলের সহযোগিতা থাকে তাহলে সমস্ত বাংলাদেশের এক্সাম থেকে প্রত্যেকটা প্রান্তরে আমরা বিএসসি কর্মকাণ্ডকে আরো ছড়িয়ে দিতে পারবো। এবং এই ক্ষেত্রে একজন রাজনৈতিক কর্মী হিসাবে যদি আমাদের কিছু করণীয় থাকে তাহলে নিশ্চয়ই আমরা তা করব। আর তোমাদের উদ্দেশ্য করে একটা কথা বলি, তোমরা প্যান্ডোরাস বক্সের কথা শুনছো না?
প্যান্ডোরাস বক্স হচ্ছে গ্রিক মিথোলজির একটা গল্প। হাজার হাজার বছর আগে গ্রিক সভ্যতায় আরব উপন্যাস, রূপকথা, ঠাকুমার জন্য অনেক গল্প কাহিনী লেখা বলা হয়। গল্পটা হচ্ছে এমন যে গ্রিক মিথোলজিতে বিশ্বাস করা হতো যে পৃথিবীতে অনেক দেবতা আছে, অনেক দেবী আছে। দেবতা এবং দেবীদের রাজার নাম ছিল জুস এবং তিনি থাকতেন একটা পর্বতের উপরে, যে পর্বতের নাম ছিল অলিম্পাস। তো এই জুস এবং অন্যান্য দেবতা দেবীরা প্রতিদিন নিজেদের নিয়ে খেলাধুলা করত, চিত্ত বিনোদন করত। এক সময় গিয়ে তারা বোর হয়ে গেল, আর কত নিজেরা নিজেরা খেলা। তো জুস চিন্তা করলো, ঠিক আছে, পৃথিবীর কোনো একটা মানুষ বানিয়ে পাঠাই এবং সেই মানুষকে দেখে তার সমস্যা, তার সুবিধা, তার হাসি, তার কান্না দেখে আমাদের সময় অতিবাহিত করত। তো জুস প্যান্ডোরা নামে একটা মেয়েকে সৃষ্টি করলো, সেই মেয়েটিকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো। তো মেয়েটি একা একা নদীর পাড়ে ঘোরাঘুরি করে, কখনো কোনো গাছ থেকে ফল পারে, কোনো ফুলের গাছ থেকে ফুল নেয়, কিন্তু মাঝে মাঝে সে একাকি খুব মন খারাপ করে বসে। জুস একদিন প্যান্ডোরাকে জিজ্ঞেস করলো যে, মা, সব আছে, ফল আছে, খাদ্য আছে, ফুল আছে, কোনো সমস্যা নেই, মন খারাপ করো কেন? প্যান্ডোরা তাকে বলল, দেখেন, আমি তো একা, আর আমার কারোর সাথে খেলার কেউ নাই, কথা বলার কেউ নাই, আমার মনে দুঃখ কষ্ট বলার কেউ নাই, একাকি জীবনের মধ্যে তার ছাড়া কোনো উপায় নেই। তখন জুস তাদের আগে বুঝতে গেল, তার নাম প্রমিথিউস। প্রমিথিউসের ছোট ভাইয়ের সাথে প্যান্ডোরার বিয়ে। তো যেদিন বিয়ে হবে সেদিন জুস উপহার হিসেবে প্যান্ডোরাকে একটা বাক্স দিলেন, বাক্সের সাথে একটা চাবি। প্যান্ডোরাকে জুস বললেন যে, এই বাক্সটা তোমার উপহার, কিন্তু এই বাক্স তুমি খুলবে না। প্যান্ডোরা বললো যে, আপনি যা বলবেন তাই, কিন্তু এই কেমন উপহার যে আমাকে একটা বাক্স দিলেন, চাবি দিলেন, যেটা আমি খুলতে পারবো। তিনি বললেন যে, না, বাক্সটার সৌন্দর্যকে খুব উপভোগ করো, চাবিটাকে রক্ষণাবেক্ষণ করো, কিন্তু বাক্স বা চাবি। তো যেমন কথা তেমন কাজ। প্রতিদিন প্যান্ডোরার বাক্সের দিকে তাকায় চিন্তা করে, আমি বাক্সটা খুলবো, একবার চিন্তা করে খুলি, একবার চিন্তা করে না করবো। এই যে দোলমান অবস্থা, এটা কিউরিওসিটি, কৌতূহল, বাক্সের কি আছে জানা যাচ্ছে। এবং 2 দিন 3 দিন 4 দিনের মধ্যে হঠাৎ করে প্যান্ডোরা ওই বাক্সটা চালিয়ে খোলার পরে চাবি ভিতর থেকে একটা দত্তের গায়ে লেখা হত্যা, আরেকটা দত্ত তার গলায় লেখা বিধান, আরেকটা দত্ত তার গলায় লেখা রোগ, দারিদ্র, লোভ, হিংসা, হত্যা, ঘৃণা, অহংকার, সব খারাপ খারাপ নামের দাম করে বাক্স থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক তখন প্যান্ডোরা বলছিল, কেন তাকে মানা করা হচ্ছে, সে বাক্সটা বন্ধ করে দেয়। ততক্ষণে যত দানব সে বাক্স ঢুকাই গেছিল সকলে বেরিয়ে এসেছে। পৃথিবী প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন, সকল দানবীয় শক্তি, সকল অপশক্তি, সকল কালো শক্তির সমারোহ আজ এই পৃথিবীতে প্যান্ডোরার বাক্স। যখন বাক্স বন্ধ করতে যাবে, তখন তোমাদের ছোট একটা ঘড়ি সে বলল, প্যান্ডোরা, তোমার লোহে লাগে তুমি বাক্স বন্ধ করবে। প্যান্ডোরা বলল, কেন বাক্স বন্ধ? আমি তো পৃথিবীর জন্য খুব সুন্দর এসেছি, আমি হত্যাকে মুক্ত করেছি, আমি লোককে মুক্ত করেছি, কুকুরকে মুক্ত করেছি, আমি রোগ, আমি তাপ, আমি ক্লেশ, আমি স্লাগাকে মুক্ত করেছি, আমি বন্ধ করব। তখন ছোট ঘড়িটা তোমাদের, সে বলল, যদি তুমি আমাকে মুক্ত না করো, তাহলে পৃথিবীর মানুষ জীবন ধারণ করতে পারবে না, পৃথিবীর মানুষ অবধারিতভাবে ধ্বংস করা হবে। তখন প্যান্ডোরা বলল যে, তুমি একটা ছোট ঘড়ি, এত বড় বড় দানবের সাথে তোমার এমন শক্তি, যে শক্তির কারণে পৃথিবীর মানুষ বেঁচে যাবে। ছোট ঘড়িটা বলল, আমার নামেই আমার পরিচয়। তখন প্যান্ডোরা জিজ্ঞেস করলো, তোমার নাম কি? তখন ঘড়িটা বলল, আমার আশা। অর্থাৎ পৃথিবীর মানুষ দারিদ্রের সাথে যুদ্ধ করে এই আশা নিয়ে যে একদিন তারা বেঁচে যাবে। অসুখের সাথে যুদ্ধ করে এই আশা নিয়ে যে সে সুস্থ, অর্থাৎ
পৃথিবীর মানুষ জ্ঞানী হওয়ার চেষ্টা করে, শিক্ষিত হওয়ার চেষ্টা করে, এই আশা করে যে সেটা অসহায় থেকে ভুল। আমি আজকে তোমাদেরকে এই কারণে বলবো, বাংলাদেশের মূল পর্যন্ত তোমরা ওই প্যান্ডোরাস বক্সের সেই আশা, তোমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে দারিদ্র্য, সমৃদ্ধ, জ্ঞানী, আলোকিত, এই সবাই এখানে তোমরা নাই, অনেকেই তোমরা তোমাদের এলাকায় চলে যাবে, তোমাদের বিদ্যালয়ে চলে যাবে। আমি আশা করবো আজকে প্যান্ডোরাস বক্সের যে গল্প তোমরা করবে, এই গল্পটা প্রতিটি মানুষকে তোমরা করবে। কারণ তোমরা মানুষের নাম শুনেছো কিনা আমি জানি না, মানুষের সমাজ কমিউনিজমের পুরোনো নায়ক আছে, তাকে বিতর্ক আছে, কিন্তু তার জীবনের ত্যাগ আছে, অনেক পরিশ্রম আছে, সাহসিকতা আছে, বুদ্ধিমত্তা আছে। তিনি একটা কথা বলেছিলেন, কোন ব্যক্তি যখন একা একা কোনো জিনিস নিয়ে কথা বলে তখন প্রলাপ বলা হয়, আর যখন দুজনে মিলে একই জিনিস নিয়ে কথা বলে তখন কনভারসেশন, আর ওই একই কথা যখন তিনজনের মাঝে ছড়িয়ে যায় সেটা বিপ্লবের সৃষ্টি। তোমরা যে আশা এবং আমাদের যে এত আশা করে এই কথা যখন এক নয়, দুই নয়, তিন, তার থেকে অনেক অনেক বেশি মানুষের ছড়িয়ে যায়, তখন সত্যিকার বাংলাদেশে এক নতুন বিপ্লবের সৃষ্টি হবে। সেই নতুন আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখি, বঙ্গবন্ধু দৈহিক স্বাধীনতার বিষয়, আমাদের জননেত্রী শেখ হাসিনার সন্তান, তিনি ডিজিটাল বাংলাদেশ করতে চান। কিন্তু আমরা ডিজিটাল বাংলাদেশ অনেক বিস্তৃত ভূমি এই চিন্তা করে যে ডিজিটাল বাংলাদেশ প্রত্যেকটা ঘরে ঘরে ডিজিটাল বাংলাদেশ প্রত্যেকের হাতে একটা মোবাইল ফোন। ডিজিটাল বাংলাদেশ মানে আধুনিক জীবন আলিঙ্গন করার বাংলাদেশ, সেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। অর্থাৎ আমার শিক্ষায়, আমার সামাজিক আচারে, আমার অর্থনৈতিক কর্মকাণ্ডে, আমার রাজনৈতিক কর্মকাণ্ডে প্রত্যেকটি জায়গায় আধুনিক, এবং সেইটাকে বলতে চাই আশা এবং স্বপ্ন দেখতে চাই। আমার কথা শুরু করেছেন এই দুটি খুবই ইম্পর্টেন্ট। এবং স্মিথসোনিয়ান নামে একটা জাদুঘর আছে ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীতে। সেখানে আমি 14 বছর বয়সে আমরা অস্ট্রেলিয়া গিয়েছিলাম। আমি হবির নয়, আমি আমার গল্প বলছি। মিস্টার স্মিথসোনিয়ান অসম্ভব ধনশালী একজন ব্যক্তি ছিলেন। তার মৃত্যুর আগে তিনি আশা প্রকাশ করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ছেলেমেয়েরা সত্যিকার অর্থে উন্নত শিক্ষায় শিক্ষিত। তার সমস্ত জীবনের প্রত্যেকটি সম্পদ তিনি দান করে যান 11টি জাদুঘর তৈরি করেন। তার সেই জাদুঘরগুলো স্মিথসোনিয়ান জাদুঘর হয়ে পড়েছিল, এবং তার মধ্যে একটি জাদুঘরে নীল আর্মস্ট্রং যে আকাশযান দিয়ে চাঁদে অবতরণ করেন সেটা রাখা আছে। রাইট ব্রাদার্স প্রথম যে উড়োজাহাজ বানিয়েছিলেন সেটা রাখা আছে। তো সেই স্মিথসোনিয়ান জাদুঘরে আমি আমার বাবার সাথে 14 বছর বয়সে যখন গেলাম, তার প্রধান ফটকে একটা কথা লেগেছে। কথাটা হচ্ছে, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ। ইমাজিনেশন, আমার সাথে তোমরা বলো, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ। এই কথাটা বলেছেন মহাকালের সর্বসেরা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। এই কথার মানে হচ্ছে তুমি জ্ঞানী হতে পারো, তুমি শিক্ষিত হতে পারো, তুমি পারঙ্গম হতে পারো, তুমি দক্ষ হতে পারো, কিন্তু তোমার কল্পনার জগৎ যদি দৃঢ়তায় পরিপূর্ণতা হয়, তোমার স্বপ্ন দেখার শক্তি যদি প্রিয়মান হয়, তাহলে তোমার ওই শিক্ষা, তোমার ওই দক্ষতা, তোমার ওই সাহস কোনোটাই মানুষের কোনো কাজে লাগে। অর্থাৎ আমাদের কাজ সংকল্প নিতে হবে যে আমরা সবুজ আছি, সবুজ থাকবো, সোনালী সবুজ বাংলাদেশ ইনশাআল্লাহ। সবশেষে ছোট্ট একটু আমাদের শেষ করে দিতে চাই। আমি একজন লুই আইকানের নাম শুনেছ? লুই আইকান কে?
তিনি বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য। Am I right or wrong? লুই আইকানের একটা বিগ থিওরি আছে, যাকে বাংলায় বলা যেতে পারে ইট তত্ত্ব। শুনলে অনেকে হাসতে পারে যে রাশেক রহমান ভাই এটা কি বললেন। ইট তত্ত্ব মানে ইট মাথায় ছুঁড়ে মারলে মাথা ফেটে যাবে, রক্তক্ষরণ হবে। ইট উপর দিকে ছুঁড়ে মারলে নিচে এসে পড়বে। ইট সিমেন্ট দিয়ে একটার উপর একটা লাগালে জমাট বেঁধে একসাথে হয়ে যাবে। এটাই তো বাস্তবতা, এখানে ইট তত্ত্বের কোনো ব্যাপার থাকার কথা না। লুই আইকান বলেছেন যে প্রতিটা ইটের এক একটা ভিন্ন গল্প বলার সুযোগ হয়েছে, প্রতিটা ইট ভিন্ন একটা গল্প। এবং এই যে কথাটা তিনি বললেন, পৃথিবীর প্রত্যেকটা স্থাপত্য কলার বিভাগে বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক জায়গায় এখানে কথা করা হয়। কারণ হচ্ছে এই একই ইট দিয়ে পাঁচতলা একটা ভবন বানানো যায়, আবার একই ইট দিয়ে এখানে ভবন বানানো যায়। একই ইট দিয়ে 1971 সালে 30 লক্ষ শহীদের সম্মান তাকে চিরঞ্জীব করে রাখার জন্য স্মৃতিসৌধ বানানো যায়। আবার 1952 সালে আমার মায়ের বাংলার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের জন্য এই শহীদ মিনার। আবার একই পৃথিবীর হয়তো সর্ববৃহৎ বিমানবন্দর বানানো যায়। এর মানে হচ্ছে তোমার আমার মন ডিসাইড করবে কোন ইট কোন গল্প, কোন ইটের গল্প কতটা মহৎ, কোন ইটের গল্প কতটা মেমোরি মনে রাখা যায়। এই কথাটা এই কারণে বললাম, বিএনসিসিতে তোমরা আজকে যারা আছো, যোগদান করেছো, এই অনুষ্ঠানে আসো এবং আগামী দিনেও করবে, তোমাদের মনে রাখতে হবে দিস ইজ আ ব্রেক ইন ইওর লাইফ। আজকের যে ট্রেনিং, আজকের যে ইউনিভার্সিটির এই ইন্টারাকশন, সেটাকে আগামী দিনে তোমরা কিভাবে কাজে লাগাবে সেটার উপর নির্ভর করে তোমার গল্পটা শুনতে কত ভালো লাগবে, কত স্মৃতিমধুর হবে এবং কতটা রেফোনাইজ, কতটা ক্যারিজম্যাটিক হবে। সো আই হোপ তোমাদের জীবনের ভিত্তির ফাউন্ডেশনের প্রতিটি ইট সচেতন তোমরা বসাবে এবং নিজেদেরকে কোনোদিন ছোট মনে করবে না। মনে রাখবে তোমার নিজের একটা স্বাধীন দেশ আছে, একটা ভৌগোলিক সীমারেখা আছে, তোমার একজন অনন্য অসাধারণ নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি আজ বিশ্ব দরবারে তোমার দেশকে সম্মানিত করেছেন। তোমার দায়িত্ব সেই সুযোগকে কাজে লাগিয়ে তোমার জীবনকে সুন্দর করা। অনেক সময় হয়তো সব কাজে সফল নাও হতে পারো, but it doesn't matter because পরাজয় দুই ধরনের, গৌরবের পরাজয়, গ্লানির পরাজয়। অর্থাৎ তুমি চেষ্টা করে পরাজিত হলে এটা গৌরবের পরাজয়, তুমি চেষ্টা করলে না কিন্তু পরাজিত হলে অলস, সেটা গ্লানির পরাজয়। তো উইলিয়াম শেক্সপিয়ার বলছিলেন যে there is a glorified defeat and there is a pathetic defeat. So all I am trying to tell you is আমরা কোনোদিনও প্যাথেটিক ডিফিটের শিকার হব। যদি আমরা হেরেও যাই, আমরা আবারও নতুন করে জয়ী হওয়ার জন্য প্রস্তুত হব এবং আমাদের পরাজয় জয় দুইই হবে গৌরবের ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। জয় বাংলা। সম্মানিত নিযুক্ত মহোদয়কে, আমাদের এই মূল্যবান বক্তব্য প্রদানকারী সকল ব্যবসায়ী জনাব রাজনীতিবিদ জনাব রাশেক রহমানকে প্রেস দেওয়ার জন্য অনুরোধ করছি। নিরাপদ দূরত্ব নিয়ে আসার জন্য সরকার রেজিমেন্টের
ক্যাডেটদেরকে দূরত্ব সরিয়ে ইনফরমেশন দিবেন। আপনি তো থাকবেন আর কিছু সময় এখানে প্রোগ্রামে কোন কোন ব্যাটালিয়ন আসছিল সবাই নিশ্চিত করার জন্য এবং সেটার ভিতরে অবস্থান যেতে বলেন। অনেক হেলিকপ্টার যখন রান করবে তখন কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। সকল